রাহাত, আপনার মডেলটা তো এরকম ছিল না? জি জি স্যার। তো আমি রাহাতের মডেলটাই জাস্ট একটু এখানে দেখাচ্ছি যে ডাইমেনশনিং গুলো কিরকম হচ্ছে। ওকে, সো রাহাত, আপনার যেই স্প্যান লেন্থ সেটা মিটারে কত ছিল? 6.85 6.85, সো ওকে, সো 6.85 যদি হয় আপনার স্প্যান লেন্থ মিটারে, তাহলে আপনার কিন্তু ডাইমেনশন 22 ফিট আসে নাকি 22.468 ফিট আসে? সিক্স 6.85 আপনার যদি ডাইমেনশন হয় স্প্যান লেন্থ, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। মিটার থেকে আপনি ফিটে কনভার্সন করতেছেন। 1 মিটার ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড আমরা ধরি 2 ডেসিমাল পর্যন্ত ধরে 3.28, রাইট? জি স্যার। তাহলে আপনার কত আসে? 22.468। সো আপনি যদি এটাকে যদি 2 ডেসিমাল নেন তাহলে 47, যদি 1 ডেসিমাল নেন তাহলে 22.5 ফিট। তাহলে আপনি হাফ ফিট তো বাদ দিতে পারেন না। হাফ ফিট ও সরি স্যার, হ্যাঁ 22 ফিট 5.6850 ইঞ্চের। আরেকবার বলেন। 22 ফিট পয়েন্ট 5.6850 আর কি ইঞ্চে আসে আর কি। আচ্ছা, যেটা আপনি বলতেছেন এটা কিন্তু ভুল বলতেছেন। 22 ফিট 0.50 ইঞ্চ, ইজ ইট পসিবল? 22.468 22.468 যে ভ্যালুটা দেখায় 6.85 কে আপনি যদি ক্যালকুলেটর দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে শো করবে 22.468। আপনি ডাইরেক্টলি বলতে পারেন যে 22.5 ফিট, অর আপনি যদি ফিট ইঞ্চে কনভার্ট করতে চান তাহলে পয়েন্টের পর যে ভ্যালুটা আছে ওই যে 0.468, সেই 0.468 কে আপনি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে পাবেন আপনি ইঞ্চিতে। দ্যাট মিন্স 5.6 ইঞ্চ। সো 22 ফিট 5.6 ইঞ্চ, সেটা আপনি বলতে পারেন, অথবা ডাইরেক্টলি 22.5 ফিট আপনি ধরতে পারেন। ওকে আচ্ছা। সরি। তো এখন আমাদের কাজ কি, এখানে খেয়াল করতে হবে যে এখানে কয়টা আমার বটম স্প্যান। আমার যদিও ছবিটা ইউনিফর্মলি হয় নাই, তো যদি আমরা ধরে নেই যে প্রতিটা বটম কর্ড
আমার ইকুয়াল স্প্যান হবে, তাহলে 22.5 কে আমি নাম্বার অফ বটম কর্ড দিয়ে ভাগ করব। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি আমরা 8টা বটম কর্ড আছে। তাহলে 22.5 ডিভাইডেড বাই যদি 8 করি, দ্যাট মিন্স 2.81 হচ্ছে এক একটা বটম কর্ডের আমার লেংথ। তাহলে আমরা এখানে বলতে পারি যে 8 at the rate of 2.81 feet is equal to 22.5 22.48 মানে 8টা বটম কর্ড at 2.81 ফিট ডিস্টেন্সে। তাহলে প্রতিটা বটম কর্ডের আমার যদি যোগ করি আমি, তাহলে আমি টোটাল পাচ্ছি 22.48 ফিট। এখন আপনি পিচ রেশিও কত সাজেস্ট করতেছেন? আপনার পিচ রেশিও কত নিতে চাচ্ছেন? আপনার কিন্তু যেমন এখানে বলা হয়েছিল কি যে ম্যাক্সিমাম পিচ রেশিও ফর দ্য রুফ সাজেস্টেড বাই দ্য টিম ইজ 4:1। তো আপনি কত নিতে চান? আপনি কি 4:1 নিতে চান নাকি তার চেয়ে কম নিতে চাচ্ছেন? তো সেটা কত? 4:1 স্যার। আপনি 4:1 রাখবেন। আচ্ছা, আমাকে একটু একটা মিনিট কনসিডার করুন প্লিজ। Sorry for the disturbance. Okay, so pitch ratio যেটা আপনি সাজেস্ট করতে চাচ্ছেন, সাজেস্টেড পিচ রেশিও আপনার হচ্ছে 4:1। এখন আপনি যদি 4:1 যদি রাখেন তাহলে কি দাঁড়াচ্ছে যে আপনার পিচ রেশিওর ডেফিনিশনটা কি ছিল? পিচ রেশিওটা আসলে কি? Sir, span to right riser যে ratio. রেশিওটা, হ্যাঁ, তো স্প্যান এবং রাইজের রেশিওটাকে আমরা বলছি পিচ রেশিও। তার মানে আমি যদি লিখি এখানে স্প্যান ডিভাইডেড বাই রাইজ ইজ ইকুয়াল টু 4:1 বা 4 ডিভাইডেড বাই 1। এখন আপনার এই যে স্প্যান, স্প্যান বলতে এখানে আমরা যদি দেখি তাহলে এই স্প্যান হচ্ছে আমাদের 22.48। এখন আপনার পিচ রেশিও আপনি 4:1 নেবেন, তাহলে আপনি রাইজের ভ্যালুটা বের করতে পারবেন ইজিলি। তাহলে রাইজের ভ্যালুটা কত আসে একটু দেখেন তো। আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, সরি, আমাকে একটু ফোনটা রিসিভ করতে হবে। আপনার বাইজিসটা একটু ক্যালকুলেট করে দেখেন।
সরি, হ্যাঁ বলুন, তাহলে এখানে আমরা কি করব? স্যার 5.62 আসছে স্যার 5.62 আসে। স্প্যান লেংথ, সরি রাইজের Rise, ম্যাক্সিমাম রাইজের যে ভ্যালুটা, দ্যাট মিন্স এই যে এই ভ্যালুটা জি স্যার, কত আসে? 5.62 feet. 5.62। 5.62। আচ্ছা আমি একটু চেক করে দেখি আপনাদের সাথে। হ্যাঁ 5.62 আছে। তাহলে এই ভ্যালুটা যদি টোটাল ভ্যালুটা যদি হয় 5.6 ফিট, এখন খেয়াল করে দেখেন টোটাল হাইট পর্যন্ত যদি উঠতে হয় তাহলে ইন্ডিভিজুয়াল প্রতিটা যে আমাদের ভার্টিক্যাল আছে, এটা একটা ভার্টিক্যাল, এটা একটা ভার্টিক্যাল, এটা একটা ভার্টিক্যাল, ঠিক আছে? একদম সবচেয়ে বড় যে ভার্টিক্যাল মেম্বারটা সেটার ভ্যালুটা আপনি পেয়ে গেলেন 5.62 ফিট। প্রতিটা ইন্ডিভিজুয়াল এটাও তাহলে আপনি বের করতে পারবেন। এটা বের করা সম্ভব না? জি স্যার। সিম্পল, কিছুই না। আপনি দেখেন যে এই যে এতটুকু লেংথ, তারপরে এই যে এতটুকু লেংথ, যেহেতু এটা ইকুয়াল এবং সিমেট্রিক প্রপোজাল করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই এতটুকু, এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল লেংথ এটা সমান হবে। আমার এখানে ছবিতে যদিও সমান হয় নাই, কিন্তু আপনাদের এখানে প্রতিটা সমান হবে যখন আপনি স্কেল ধরে যখন ড্র করবেন। তার মানে এই লেংথটুকু হচ্ছে কি বেসিক্যালি এই যে এই লেংথটুকু, আবার এটা হচ্ছে এই যে এই লেংথটুকু। তাহলে এবং এই প্রতিটা লেংথ ইকুয়াল হবে। তার মানে এই 5.62 কে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি প্রতিটা যে সেগমেন্ট ভার্টিক্যাল, 4টা সেগমেন্ট হচ্ছে, 4টা সেগমেন্টে আপনি হাইট পেয়ে যাবেন। তো 4টা সেগমেন্টের হাইট আমরা পাচ্ছি 5.62 ডিভাইডেড বাই 4 which is 1.405 ফিট। তার মানে প্রতিটা সেগমেন্টের হাইট হচ্ছে 1.405 ফিট বা 1.41 ফিট। তাহলে এই ভার্টিক্যালটা হচ্ছে 1.41, এই যে ভার্টিক্যালটা এটা হচ্ছে 2 টাইমস 1.41, এই ভার্টিক্যালটা হবে 3 টাইমস 1.41, আর এটা তো হচ্ছে পুরোটা 4 টাইমস বা 5.6। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4 at the rate of 1.41 feet, তাহলে 1.41 যদি ধরি এবং 4 ধরি তাহলে 5.64 আসে, যেহেতু 1.41 ধরছি। যদি 1.405 ধরি আমি 405 5.62 আসে। 5.6, তাহলে আমি 1.405 রাখি, তাহলে 5.62 ফিট। তার মানে আপনার প্রতিটা 1.405 করে। তাহলে যখন আপনি ইন্ডিভিজুয়াল ভার্টিক্যাল মেম্বারের যেই ডাইমেনশনটা সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার আসি আমরা এই যে ডায়াগোনালের জন্য যে টপ কর্ড মেম্বারের যেই ডাইমেনশনটা, এটা আমি কিভাবে পাবো? খেয়াল করে দেখেন এই যে এতটুকু ডাইমেনশন, এই যে এতটুকু ডাইমেনশন, এটা কি একটা পিথাগোরাস সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আপনি লম্ব ভ্যালুটা পাচ্ছেন 5.62, এই ভূমিটুকুর ডিসটেন্স কত হবে? 11.24। 11.24, দ্যাট মিন্স 22.4, এটার অর্ধেক। তাহলে সেটা থেকে ক্যালকুলেট করে আমি ইজিলি অতিভুজের ভ্যালুটা বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। সেটা কত আসে? So 12.67. তাই আমার তো আসছে 12.57। Sorry sir, 57 হবে। এই টোটাল ডিসটেন্সটুকু হচ্ছে লম্বটুকু, সরি অতিভুজটুকু হচ্ছে 12.57। এখন দেখেন এখানেও কি ঘটবে, এখানেও এই যে ছোট্ট প্যানেল, এই একটা প্যানেল, তারপরে এই একটা প্যানেল,
এভাবে প্রতিটা প্যানেল ইকুয়াল ডিস্টেন্সে হবে। তাহলে এখানেও 4টা প্যানেল আছে এবং টোটাল ডিসটেন্স হচ্ছে 12.57। তাহলে 12.57 ডিভাইডেড বাই 4 যদি করি আমরা, তাহলে আমরা ডিসটেন্সটুকু পাচ্ছি 3.1425। তাহলে আমি 3.14 ধরি 2 ডেসিমাল পর্যন্ত, তাহলে 3.14 at the rate of 4। তাহলে এখানে কি আসছে 4, মানে 4টা আমার প্যানেল at the rate of 3.14 feet equal to 12.56 feet। কারণ আমার প্রতিটা টপ কোড প্যানেল হচ্ছে 3.14 ফিটের। তাহলে এইভাবে আপনার হয়ে গেল জিওমেট্রিক যেই ডায়াগ্রামটা বা ডিজাইনটা, সেটা আপনি কমপ্লিট করলেন। এটাই হচ্ছে আপনাদের স্টার্টিং কাজ। এখন এখানে যদি আপনি মনে করেন যে না, আমি মেম্বার সংখ্যা কমাবো, সে রাহাত চুজ করেছে যে সে এখানে 7টা ভার্টিক্যাল মেম্বার দিবে, প্রতিটার লেংথ তাহলে কম থাকবে। কেউ চিন্তা করলো যে না, আমি এখানে 7টা না, এতগুলো মেম্বার আমি দিব না, কারণ যত বেশি মেম্বার আমার অ্যানালাইসিসের সময় তত বেশি আমার হচ্ছে গিয়ে মেম্বার ফোর্স বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন করতে হবে, জাংশন আসবে সব বেশি বেশি, আমি এত কিছুতে যাব না। ঠিক আছে, আমি কি করব, আমি এই জিনিসটাকেই সেম ডিস্টেন্সে সে যদি চিন্তা করে যে না, আমি হচ্ছে গিয়ে মেম্বার সংখ্যা কম রাখবো, সে যদি চিন্তা করে যে না, আমি সেম ডিস্টেন্স আমার থাকবে, স্প্যান লেংথ 22.48 বা 5 যেটা ছিল সেটাই আমি রাখবো, পিচ রেশিওটা আমার সেটাই থাকবে, সবকিছু সেম ভ্যালুটাই আমার থাকবে। তাহলে এখন এখানে কয়টা, 4টা মাত্র বটম কর্ড। তাহলে সেই ক্ষেত্রে 22.5 যদি আমি করি ডিভাইডেড বাই 4 যদি করি, তাহলে 5.625 হচ্ছে এক একটা বটম কর্ডের লেংথ। তাহলে সেই ক্ষেত্রে সে যদি চিন্তা করে যে না, আমি তাহলে 5.63 নিব বটম কর্ড লেংথ মাল্টিপ্লাইড বাই 4, দ্যাট মিন্স সে এখানে তখন বলবে যে না, আমি নিব 4 at the rate of 5.63 feet equal to 22.52 feet। দেখেন একই স্প্যান লেংথ, কিন্তু জিওমেট্রিক্যাল ফিগার ডিফারেন্স হওয়ার কারণে মেম্বারের আমার হচ্ছে কি লেংথ ভ্যারি করবে। এখন সে যদি মনে করে যে না, আমি এটা নিব, তাহলে কি হচ্ছে, আমার মেম্বার সংখ্যা কম থাকবে, অ্যানালাইসিস আমি দ্রুত করতে পারবো। ঠিক আছে, তাহলে ঠিক সিমিলার ওয়েতে তার যদি পিচ রেশিও যদি সেম থাকে তাহলে ভার্টিক্যাল লেংথ সেম থাকবে, কিন্তু যদি পিচ রেশিও যদি চেঞ্জ করতে চায়, সে ফর এক্সাম্পল যে সে বলল যে আমি সাজেস্ট করতেছি, বিং এ ডিজাইনার, আমি হচ্ছে গিয়ে সাজেস্টেড পিচ রেশিও is 3:1, আমাকে ম্যাক্সিমাম বলছিল 4:1 নেওয়া যাবে, তাহলে আমি 3:1 নিলাম পিচ রেশিও। তো 3:1 যদি নেই, তাহলে আমাদের টোটাল রাইজ কত আসে, 7.506, 7.506, বা আমরা যদি 2 ডেসিমাল পর্যন্ত রাখি তাহলে 7.51 ফিট। তাহলে আমি এই যে রাইজ ভ্যালুটুকু পেয়ে যাচ্ছি, পুরোটুকু হচ্ছে 7.51, এবং এখানে হচ্ছে কি দুইটা মাত্র পার্ট, তাহলে এই 7.51 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে সেটা হচ্ছে 3.755 বা 3.76 যদি ধরি, 3.76 মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়াল টু 7.52। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 at the rate of 3.76
2 at the rate of 3.76 feet equal to 7.52 feet. তার মানে বড় ভার্টিক্যাল মেম্বারটা হচ্ছে 7.52 ফিট, ছোট ভার্টিক্যাল মেম্বারটা হচ্ছে 3.76 ফিট। সিমিলার ভাবে এখন আপনার দরকার হচ্ছে গিয়ে টপ কর্ডের ডিসটেন্স। তাহলে টপ কর্ড বরাবর আপনি হচ্ছেন গিয়ে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবেন। পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে আপনি টোটাল টপ কর্ডের লেংথটুকু বের করবেন। এই যে এই ডায়াগোনালটুকু পুরোটুকুর সমকোণী ত্রিভুজ হিসেবে এতটুকু যদি হয় 22.52 যেহেতু, তাহলে 22.52 অর্ধেক হচ্ছে 11.26। তাহলে 11.26 স্কয়ার প্লাস ভার্টিক্যাল হচ্ছে 7.52 স্কয়ার, রুট করলে আসে 13.54। তার মানে এই টোটাল ডায়াগোনালটা হচ্ছে 13.54। সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6.77। তাহলে আপনার এখানে আসছে 2 at the rate of 6.77 feet equal to 13.54 feet. তখন আবার ইন্ডিভিজুয়াল যে টপ কর্ড মেম্বার সেটার লেংথ হচ্ছে 13.54। একই স্প্যান রেশিওতে আপনার জিওমেট্রিক ফিগারের উপর বেস করে আপনার দুই রকমের আপনি ভ্যালুটা পাচ্ছেন। এখন এটাই হচ্ছে কাজ যে আপনি কি চাচ্ছেন। আপনি যদি চান যে না আমি মেম্বারে ভেবে দিব, তাহলে আমার মেম্বার একটু বেশি লাগবে কিন্তু ইন্ডিভিজুয়াল লেংথটা কমে যাবে। আবার আপনি যদি বলেন যে না আমি হচ্ছে গিয়ে ভেবে নিব, তাহলে মেম্বার লেংথ একটু বেশি থাকবে। স্যার এখানে যে মেম্বারগুলো দিয়েছে স্যার এতগুলো স্যার, এখন আমরা কোনটার উপর বেস করে স্যার এতগুলো মেম্বার দিব? আই লাইক ধরেন স্যার আমরা যে রুফ ট্রাস্টটা যেটা নিয়েছি স্যার, মানে কি বলে লাইক স্যার আমরা যে করগেট যে শীটটা নিয়েছি অ্যালুমিনিয়াম, এটার উপর বেস করে, আর হচ্ছে স্যার আমাদের উইন্ড লোড আর ডেড লোড, উইন্ড লোড আর যে লোডটা আসতেছে আর কি লাইভ লোড, এগুলোর উপর বেস করে স্যার। না, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রাইমারি যেই প্রিলিমিনারি যে জিওমেট্রিক ডিজাইন এইটা চুজ করার আপনার কোনো বেসিক না। এটা হচ্ছে গিয়ে সাধারণত ডিজাইনাররা তাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে চুজ করে থাকে। ঠিক আছে, সে প্র্যাকটিক্যাল যেই তার যে নলেজ সেটার উপর বেস করে চুজ করে। এখন আপনি যদি ফার্স্ট টাইম ডিজাইন করতে চাচ্ছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ওইরকম কোনো যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই যে আপনি কিভাবে নিবেন, আপনি যে কোনো একটা জিনিস চুজ করতে পারেন। এখানে কোনো করুগেটেড শীট আমি কোনটা দিব বা আমার কি হবে সেটা না। জাস্ট সিম্পল দুইটা জিনিস খেয়াল রাখতে পারেন যেটা আপনাকে হেল্প করবে। এক হচ্ছে যে আমরা যখন মেম্বার দিব, মেম্বার একটা সাফিসিয়েন্ট লেংথ আমাকে খেয়াল রাখতে হবে। দেখেন একটা মেম্বারের লেংথ যদি হয় মাত্র 1.5 ফিট বা 2.5 ফিট, এটা কিন্তু খুব বেশি একটা লেংথ না, খুবই ছোট একটা লেংথ, তাই না? তাহলে সেই সব ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এত ছোট লেংথে আপনি যে মেম্বারটা দিবেন, সেই মেম্বারটা তো হচ্ছে আপনার অনেক লাইট চলে আসবে। আপনি যখন ইকোনমিক ভাবে যখন ডিজাইন করতে যাবেন, ডিজাইনের সময় দেখা যাবে যে আপনার সবচেয়ে যে লাইটেস্ট মেম্বার সেটার থেকে যদি আরো ছোট যদি কোনো মেম্বার থাকতো আপনি সেটা দিতে পারতেন, বা আপনি হয়তো বা ডিজাইন করার চেষ্টা করবেন। রাদার দেন আপনি যদি একটু বড় লেংথ নেন, দ্যাট মিনস আপনি যদি মেম্বারের সংখ্যা যদি কিছুটা কমান, দুইটা বেনিফিট আছে এখানে। কারণ একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রজেক্ট কস্ট ইকোনমিক হতে হবে। এখন আমরা যখন এই যে ওয়েল্ডিং বা কানেকশন ডিজাইনটা করেছিলাম, সেখানে আপনাদের একটা জিনিস খেয়াল আছে কিনা যে আমরা বলেছি যে যত বেশি ফ্যাব্রিকেশন, যত বেশি আমার কানেকশন ডিজাইন, তত বেশি কিন্তু আমাদের কস্ট বাড়বে। জি স্যার, খেয়াল আছে এই পয়েন্টটা? এখন দেখেন আপনি যত বেশি মেম্বার নিবেন, আপনার মেম্বারের সংখ্যা বড় হোক বা ছোট হোক, কম হোক বা বেশি হোক, কিন্তু মেম্বার যদি সংখ্যা বেশি হয় আপনার ফ্যাব্রিকেশন বেশি লাগবে, কানেকশন আপনার বেশি ইউজ করতে হবে, রাইট?
জি স্যার। এই দুইটা ফিগারের মধ্যে যদি আমরা যদি কম্পেয়ার করি, একই স্প্যান লেংথে এখানে আমাদের কানেকশন কয়টা, আমি যদি একটু মার্ক করি, খেয়াল করে দেখি, এখানে আমাদের কানেকশন হচ্ছে 1 2 3 4 5 6 7 8, whereas এখানে আপনার কানেকশন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে ডাবল টাইমস। কোথায় আমরা পেলাম এখানে 8 আর কোথায় ওখানে পাচ্ছি 17। তো আপনার স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে কি হচ্ছে, কানেকশন যত বেশি ওয়ার্কার কস্ট বাড়বে, আপনার হচ্ছে কি ফ্যাব্রিকেশন কস্ট বাড়বে, অ্যাসোসিয়েটেড সবকিছু অনেক কিছু বেড়ে যাবে। হ্যাঁ, মেম্বার যেটা আপনি নেবেন সেটা আপনি হচ্ছেন গিয়ে প্রতিটা মেম্বার হচ্ছে গিয়ে মিনিমাম লেংথের মেম্বার পাবেন। দেখা যাবে যে অ্যাঙ্গেল সেকশনের মধ্যে যেগুলো সবচেয়ে ছোট সেকশন, ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটু বুঝাই, এই যে স্টিল সেকশন যখন আমরা নিচ্ছি, সে আপনি যখন মেম্বার গুলো ডিজাইন করবেন অ্যাঙ্গেল সেকশন, তো প্রবাবলি দ্য লাইটেস্ট এন্ড স্মলেস্ট সেকশন সে L2 by 2 by 1 by 8, সবচেয়ে ছোট যেই সেকশন, এটাতেই আপনার হয়ে গেল। কিন্তু মেম্বার আপনার যেহেতু কানেকশন বেশি, এখানে আপনার কস্টটা বাড়বে। ওয়াইরাস আপনি যদি এই প্রপোজাল যদি নেন, তাহলে আপনি কি হচ্ছে, যেহেতু লেংথ বেশি, প্রতিটা মেম্বার লোডও আসবে বেশি, হয়তোবা আপনার যে মেম্বারগুলো সেটা এত ছোট মেম্বার আসবে না, আপনার মনে করেন মেম্বার আসলে আর একটু বড় সাইজের মেম্বার, এরকম সে L5 by 5 by half এরকম বড় সাইজের মেম্বার আছে, মেম্বার ওয়েটটা আপনার আগের থেকে একটু বাড়লো ইন্ডিভিজুয়ালি, কিন্তু আপনার কানেকশন যেহেতু অর্ধেক হয়ে গেল, অর্ধেক হওয়ার কারণে আপনার এখানে কিন্তু আবার কিছু কস্ট এফেক্টিভ হবে। এইখানে এইটা কোনটাতে কস্ট এফেক্টিভ আসবে, আমার কি এই প্রপোজালে বেশি আসবে নাকি এটা বেশি আসবে, এটার বাধা ধরা কোনো ফর্মুলা নাই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে ডিজাইনাররা চুজ করে থাকে। এখন বিং এ প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার, যত আপনি এই রিলেটেড কাজ করবেন, আপনার নলেজ আস্তে আস্তে বাড়বে, গেইন করবে, সেটার উপর আপনারা করবেন। এই পয়েন্ট আপনাদের প্রজেক্টের কাজের জন্য যেটা আমি সাজেস্ট করতে পারি, যে যেহেতু আপনাদেরকে ওইরকম কোনো কি বলে নলেজ আপনাদেরকে দেওয়া হয় না, বা এমন কোনো আপনাদেরকে আমি কোনো থিম দিয়ে দেই নাই রিপোর্টে, যেমন এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছিল যে কি, যে কলাম হাইট কত হবে বা বেস কত হবে বা ম্যাক্সিমাম পিচ রেশিও কত, এরকম বিষয় আমি বলে দিয়েছি, কিন্তু আমি এরকম কিছু বলি নাই, বা প্রজেক্ট মানে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে এমন কোনো কিছু বলি নাই যে মেম্বারের সংখ্যা কম বা বেশি হতে পারবে। এইখানে আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন আপনার মতো করে। কিরকম, আপনাকে প্রজেক্টে যে রিকোয়ারমেন্ট, আপনি দেখেন প্রজেক্ট রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে, যে আপনার অ্যানালাইসিসটা যাতে ঠিক মতো হয়, ডিজাইন যাতে ঠিক মতো হয়, ইনভেস্টিগেশন যেটা আপনি করবেন সেটা যাতে ঠিক মতো হয়। কোথাও কিন্তু বলা হয় নাই যে বেশি মেম্বার হোক বা কম মেম্বার হোক। আপনি যদি আপনার বেটারমেন্টের কথা চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন যদি আপনি যদি মেম্বারের সংখ্যা যদি কম নেন, তাহলে আপনার কম মেম্বার অ্যানালাইজ করতে হবে, কম মেম্বার ডিজাইন করতে হবে, কম মেম্বারের কানেকশন ডিজাইন করতে হবে, আপনার কষ্ট কমবে। আর আপনি যদি হচ্ছে কি এখানে নেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে দেখা যাবে যে বেশি মেম্বার ডিজাইন করতে হবে, বেশি কানেকশন ডিজাইন করতে হবে। এইখানে হচ্ছে আপনার নিজস্ব থিঙ্কিংটা আপনি করবেন যে কোনটাতে আপনার লাভ। বুঝে গিয়েছে বিষয়টা? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আমি বলতেছি না যে সব ক্ষেত্রে আপনার একই ফর্মুলাতে গেলে হবে, কারণ ইন্ডিভিজুয়াল লেংথ কিন্তু ডিফারেন্ট, এক একজনের লেংথ কিন্তু এক এক রকম স্প্যান লেংথ। তো যেমন এখানে 6.85 ছিল আমাদের স্প্যান লেংথ, এখন যার আবার আসছে 17.85, এটা কার? এটা মনে হয় মিম, রাইট? সবার লাস্ট রোল নাম্বার। সো 17.85 যদি আমি দেখি মিটারে, দ্যাট মিন্স ফিটে আসে প্রায় 58.55 ফিট।
সেই ক্ষেত্রেও যদি আপনি যদি আবার যদি কেউ যদি মিম যদি মনে করে যে না আমি এরকমই রাখবো তাহলে আমার কম সেকশন হবে, তার কিন্তু মেম্বার স্প্যান লেংথ এত বেশি আসবে, হয়তো বা ডিজাইন করতে গিয়ে দেখা গেল যে তার অ্যাঙ্গেল সেকশন, তার হয়তো বা ডিজাইন করতে গিয়ে দেখা গেল যে তার সবচেয়ে বড় যে সেকশন L 8/8/1 and 1/8 এইটাতেও স্যাটিসফাই হচ্ছে না। কেন? সে এত বড় সেকশন নিয়েছে, মানে এত বেশি লেংথ নিয়েছে এক একটা মেম্বারের, এবং যে লোডটা আসতেছে সেই লোডও এত বেশি, তার মেম্বার লেংথ এত বেশি, তার সবচেয়ে বড় সেকশনও হচ্ছে না। তখন তার হাতে দুইটা চয়েস থাকবে, আইদার পুরো ডিজাইন রিভাইজ করা, দ্যাট মিনস এভাবে একটা না দিয়ে মানে দুইটা মাত্র পার্ট না রেখে এখানে আইদার এরকম ভাবে 3টা বা 4টা করে ভার্টিক্যাল বাড়ানো, অর সে যেহেতু অ্যাঙ্গেল সেকশন, এটা হচ্ছে গিয়ে প্রিফ্যাব্রিকেটেড অ্যাঙ্গেল সেকশন, যেটা এআইএসসি থেকে গাইডলাইন বলা আছে। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনি যখন এই মেম্বার ডিজাইন করবেন, আপনি যে সবসময় প্রিফ্যাব্রিকেটেড নিতে হবে এমন না, আপনি চাইলে বিল্ট আপ সেকশনও নিতে পারেন। তো আপনি চাইলে আপনার মতো করে বলতে পারেন যে না আমি এরকম না, আমি নতুন একটা সেকশন ডিজাইন করব, সেকশনটা হবে 10/10/1.5, সেটা আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে তখন আপনাকে আলাদাভাবে জিওমেট্রিক যে প্রপার্টি গুলো সেকশনের, যে সেকশনের এরিয়া কত, তার ওয়েট কত আসতে পারে, তার এক্স বার কত, তার ওয়াই বার কত, সেগুলোকে আলাদা আলাদা করতে হবে। এখানেই হচ্ছে গিয়ে জাজমেন্টের বিষয়। এক এক জনের জাজমেন্ট এক এক রকম হবে বেসড অন আপনাদের এই যে লেংথ, আপনাদের এই পিচ রেশিও এবং আদার্স যে বিষয়গুলো, সেটার উপর বেস করে আপনি এই ফার্স্ট কাজটা যেটা যে জিওমেট্রিক ডিজাইন, এই জিওমেট্রিক ডিজাইনটা আপনাদেরকে প্রথমে ডিসিশন নিতে হবে। এখন দেখেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কি অলমোস্ট মাত্র 3 ফিট কিছুই না, এত ছোট মেম্বার দেওয়ার থেকে আমি 5 ফিট বা 7 ফিট এরকম একটা রেঞ্জে যদি রাখতে পারি, তাহলে আমার হচ্ছে গিয়ে মোটামুটি একটা স্যাটিসফাই হচ্ছে এবং সংখ্যা কম আসতেছে। সেটা করতে গিয়ে কারো দেখা যাবে যে হয়তো বা এরকম আসবে, কারো এরকম আসতে পারে। এইভাবে আপনারা আপনাদের এই করতে পারেন, এবং সব ক্ষেত্রে যে প্র্যাট রুফ নিতে হবে নট নেসেসারিলি, আপনি প্র্যাট রুফ ছাড়াও কিন্তু নিতে পারেন। আমি আপনাদেরকে দেখেছি, যেমন এই যে দেখেন ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাস, আমরা এটা লিখে যদি ইমেজ সার্চ দিই, আপনি এখানে বিভিন্ন রকমের শেপ পাবেন যে আপনি কি কি রকমের শেপ ইউজ করা যেতে পারে। এই যে একটা দেখেন, এটা কি বক্সের মতো, টপ কোট বটম কোট দুইটাই হচ্ছে বক্সের মতো, এবং সাইড দিয়ে জাস্ট ভার্টিক্যাল এবং ডায়াগোনাল দেওয়া আছে। দ্যাট মিন্স আমি যদি এটা এখানে একটু ড্র করে দেখাই, এই যে একটা ট্রাস যেখানে ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাস হিসেবে ইউজ করা হয়েছে, এটা সিম্পল এই ট্রাস ডিজাইনটার নাম কারো খেয়াল আছে? এটা কোন মডেল ট্রাস? স্যার ফ্ল্যাট রুফ ট্রাস। ফ্ল্যাট নাকি ওয়ারেন? এটাকে বলা হয় ওয়ারেন ট্রাস, ঠিক আছে? সো এরকম ভাবে একটা ট্রাস তারা ডিজাইন করেছে। এই যে এটা যে সিম্পল ভার্টিক্যাল, ডায়াগোনাল, টপ আর বটম। আপনি চাইলে এরকম মডেল নিতে পারেন। তারপরে আবার কি কি মডেল আছে, এই যে এখানে যদি একটা দেখি আমরা, ঠিক আছে, এখানকার যে ট্রাস গুলো আছে সেই ট্রাসের ক্ষেত্রে 3D ফিগারটা দেখে একটু আমি দেখি আইডিয়া করি কি টাইপের ট্রাস করেছে এটা। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে যে ট্রাসটা নিয়েছে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম পিঙ্ক টাইপের ট্রাস, বাট সিম্পল পিঙ্ক। এখানে কোনো ভার্টিক্যাল নাই, শুধু জাস্ট ডায়াগোনাল মেম্বার। টপ আর বটম কোটটা হরাইজন্টাল ডিসটেন্স আছে এখানে যেটা। তারপরে এখানে একটা ট্রাস দেখানো হয়েছে, এখানে একটা ট্রাস নেওয়া হয়েছে,
এটা হচ্ছে গিয়ে যেটা আমরা এই যে শুরুর দিকে যেটা দেখলাম ফ্ল্যাট টাইপের ট্রাস, কিন্তু ভার্টিক্যাল ডায়াগোনালটা ছিল এই দিকে, আর ওখানে ডায়াগোনালটা নেওয়া হয়েছে এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে নেওয়া হয়েছে না, দুই ডাইরেকশনে নেওয়া হয়েছে এখানে। এখানে বেসিক্যালি আচ্ছা বুঝতে পেরেছি, এখানে যে রুফ ট্রাসটা সেটাতে নেওয়া হয়েছে আচ্ছা, আমি হাফ অফ দ্য ট্রাস ড্র করি। দুই ডাইরেকশনে ভার্টিক্যাল আছে, এই যে এখানেও একটা ভার্টিক্যাল, আবার ওইদিকেও ভার্টিক্যাল, আবার সরি ডায়াগোনাল, এদিকেও ডায়াগোনাল এদিকেও ডায়াগোনাল, এভাবে নেওয়া হয়েছে। সিমিলারলি এখানেও কিছু ট্রাস আছে দেখেন। তো এরকম বিভিন্ন মডেলের এই যে ট্রাসগুলো, এবং এইটাই হচ্ছে কিন্তু কাইন্ড অফ এ ওয়্যার হাউসের মতো। দেখেন যে মাঝখানে কোনো আমার কলাম থাকতেছে না, শুধু কলামগুলো হচ্ছে সাইডের দিকে, এবং প্রতিটা কলামের উপরে একটা করে ট্রাস সাপোর্টেড থাকতেছে, যেটা আপনাদের প্রজেক্টে বলা হচ্ছে অনেকটা কাইন্ড অফ এরকম একটা বিষয়। এবং প্রতিটা কলামের মাঝখানে গ্যাপ কতটুকু হবে, যে গ্যাপটা আপনাকে বলা ছিল বে ডিসটেন্স, যেটা বেসিক্যালি আপনাদের এখানে বে ডিসটেন্স হিসেবে আরসিসি কলামের স্পেসিং বলা ছিল 8 মিটার। এই 8 মিটারটা হচ্ছে আপনার সেই বে ডিসটেন্স, ঠিক আছে? তাহলে এভাবে এই যে বিভিন্ন মডেলের ট্রাস আছে, ঠিক আছে, ফ্যান ট্রাস আছে, পিঙ্ক ট্রাস আছে, বিভিন্ন মডেলের ইন্ডাস্ট্রিয়াল রুফ ট্রাসের এক্সাম্পল দেখানো আছে। এটার উপর বেস করে আপনি একটা দিবেন, যেমন এই যে সিজার ট্রাস আছে। সিজার ট্রাসে কি হয়, আমার নিচের দিকে অনেকটা সিজারের মতো থাকে, এবং নিচের দিকে হচ্ছে কি একটা বড় রকমের আমি ক্লিয়ারেন্স গ্যাপ পাই। সো আপনাদের প্রজেক্টে যেমন বলা হয়েছিল, কি প্রজেক্টে বলা হয়েছিল যে ক্লিয়ারেন্সটা বেশি রাখতে হবে। তো আপনি চাইলে সিজার ট্রাসও নিতে পারেন। সিজার ট্রাস নিলে কি হচ্ছে, আপনার ক্লিয়ারেন্স গ্যাপটা বেশি থাকবে, এবং যে ফলস সিলিং দেওয়া হবে, ফলস সিলিং দেওয়ার পর মাঝখানে অনেকগুলো জায়গা থাকবে। দ্যাট মিনস সেই সিজার ট্রাসটা হচ্ছে এরকম, ঠিক আছে, এবং মাঝখানে যেই মেম্বার গুলো, সে আপনি এখানে একটা ভার্টিক্যাল দিতে পারেন, তারপর বাদ বাকিগুলো সব ডায়াগোনালের মতো দিবেন আপনি। সিমিলার ভাবে এটা এখানে আপনি সরি এটা তো এখন এখানে আপনি যদি চান তাহলে আপনি ভার্টিক্যাল ইনক্লুড করবেন নাকি করবেন না, সেটা আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি ডিসিশন দিবেন যে আপনি কি চাচ্ছেন। এইটাই হচ্ছে আপনার সেই জিওমেট্রিক মডেল, আপনি জিওমেট্রিক মডেলটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এবং এখানে যদি আপনি কোনো এক্সপ্লেনেশন দিতে চান যে না আমি কেন সিজার ট্রাস নিয়েছি, কেউ হয়তো বা বলতে পারে যে হ্যাঁ আমি সিজার ট্রাস নিব কেন, কারণ আমি যখন ফলস সিলিং দিব, ফলস সিলিং গুলো তো এভাবে থাকবে, ফলস সিলিং এর এই যে মাঝখানে একটা বড় ক্লিয়ারেন্স গ্যাপ থাকবে, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কন্ডুইট, এসি ডাক্ট এগুলো ইজিলি মুভ করতে পারবে। আবার কেউ যদি বলে যে না আমি এটাতে যাব না, আমি হচ্ছে গিয়ে এরকম ট্রাসে যাব, ইলেকট্রিক্যাল কন্ডুইট এবং বাদবাকি যেই এসি ডাক্ট সেগুলো হচ্ছে গিয়ে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে ট্রাসের, এই যে আমরা দেখতে পাই এই যে আপনি যে ট্রাসগুলো করছেন মাঝখানে তো ফাঁকা, কারণ এগুলো তো আরসিসি মেম্বার না। আরসিসি মেম্বারে হচ্ছে কি ফাঁকা জায়গাটা আমরা গ্যাপটা কম পাচ্ছি, কিন্তু এখানে তো ফাঁকা জায়গা থাকছে, তো এখান থেকে আমার যাবে মেম্বারগুলো বা ইলেকট্রিক্যাল ওয়্যারিং গুলো। এইভাবে আপনার অসংখ্য ট্রাসের মডেল আছে, সেখান থেকে আপনি একটা মডেল চুজ করবেন, চুজ করে আপনার যে স্প্যান লেংথ দেয়া আছে সেই স্প্যান লেংথ নিয়ে আপনি একটা পিচ রেশিও নিজে সাজেস্ট করবেন। ম্যাক্সিমাম হতে পারবে 4:1, মিনিমাম আপনি যেটা খুশি নেন। যেমন আপনি যদি সে এটা নেন
এখানে কিন্তু কোনো পিচ রেশিও নাই, এখানে পিচ রেশিও হচ্ছে গিয়ে 0। এখন 0 যদি নেন তাহলে কিন্তু আবার সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? এই যে দুইটা ট্রাস, ফ্ল্যাট বা ওয়ারেন যেটাই বলেন না কেন, এই ট্রাস গুলোর মধ্যে কি সমস্যা হবে? কে বলতে পারবেন? স্যার ওই যে রাইসটা বের করতে। না, রাইসটা বের করতাম প্র্যাকটিক্যালি চিন্তা করেন আগে, এটা তো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। স্যার স্যার বৃষ্টির পানি। এক্স্যাক্টলি, বৃষ্টির পানি। আপনার যখন এরকম ফ্ল্যাট থাকবে, আপনি চিন্তা করে দেখেন যে আপনার একটা ওয়্যার হাউস একটা বিশাল বড় জায়গা, আপনার যে প্রজেক্টটা সেখানে তো কি বলা হচ্ছিল যে সে একটা বিশাল বড় ওয়্যার হাউস করবে, তাই না? সো এই যে জি স্যার। ওয়্যার হাউসের একটা বিশাল বড়, সে যদি এটা যদি একটা জাস্ট মিনিমাম, ওয়্যার হাউস গুলো তো অনেক বড় হয়, আমি ধরে নিচ্ছি মিনিমাম 10 কাঠা জায়গা। 10 কাঠা জায়গার মতো একটা জায়গাতে আপনি যদি একটা ওয়্যার হাউস করেন এবং সেটা যদি পুরোটা যদি হয় আপনার এরকম ফ্ল্যাট, কি পরিমাণ যখন বৃষ্টি হবে কি পরিমাণ পানি এসে এখানে জমবে। আনলেস এটা যদি একদম পুরো ফ্ল্যাট হয়, পানি তো মুভ করবে না, পানি এখানেই আটকে থাকবে। ইভেন আমরা আমাদের বাসা বাড়িতে যেই রুফটা করি, যেটা দেখলে মনে হয় ফ্ল্যাট, এটা কিন্তু বেসিক্যালি ফ্ল্যাট না, এটা কিন্তু কিছুটা স্লোপ, কিন্তু এই স্লোপের পরিমাণটা অনেক কম, 1:20 মতো। অ্যাজ এ রেজাল্ট এটা আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু পানি ঠিকই গড়িয়ে যায়। আপনি যদি একদম যদি ফ্ল্যাট রাখেন, পানি তো গড়াবে না, পানি এখানে জমবে, যত পানি জমবে তত ওয়াটার লোড আসবে, তাহলে ওই লোডও আপনাকে তখন আবার ক্যালকুলেট করতে হবে। এবং ওই লোডের কারণে আপনার হচ্ছে কি মেম্বারের উপরে সেই রকম একটা ডেড লোড আসবে, অনেক বিশাল বড় একটা ডেড লোড আসবে, এবং সেটা আপনাকে কনসিডার করতে হবে। আপনি যদি কনসিডার না করেন তাহলে আপনার মেম্বার তো হচ্ছে কি দেখা যাবে যে বৃষ্টি হচ্ছে, সে বিশাল বড় একটা মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, খুব ঝড়ো বৃষ্টি হচ্ছে, হিউজ পরিমাণে পানি আসতেছে, যতটুকু পানি দেখা যাবে যে আপনি সাইডে দিয়ে যেই ইয়েটা দিবেন, কি বলে যে রিজটা যখন আপনি দিবেন, সাইড রিজ, তো সাইড রিজে যতটুকু পানি যাচ্ছে সেটাতে যাচ্ছে, কিন্তু বাদ বাকি একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার লোড এখানে আপনার আসবে। তো সেই ওয়াটার লোডটা আপনি যদি না ধরেন, আপনার মেম্বার তো বাকল করে যাবে, মেম্বার তো ফেল করে যাবে। আপনার তখন মানুষজন কি বলবে যে আপনার ইনিশিয়াল ডিজাইন এবং ইনিশিয়াল লোড যেটা আপনি অ্যাসিউম করছেন সেখানে তো আপনার গলদ রয়ে গেছে, যে আপনি একটা ফ্ল্যাট রুফ ধরছেন যেখানে কোনো আপনার হচ্ছে গিয়ে স্লোপই নাই। পানির লোড তো আসবে, পানি কই যাবে? বাংলাদেশে যেহেতু আমাদের দেশে তো আর কোল্ড কান্ট্রি না যে স্নোফল হয়, স্নোফলের লোডটা আসবে না, কিন্তু রেইন ওয়াটার লোড তো আসবে, সেই রেইন ওয়াটার লোডটা কোথায় যাবে? ওয়ারেস আপনি যদি এরকম যদি স্লোপি নেন তাহলে পানি আসার সাথে সাথে সেটা গড়িয়ে পড়ে যাবে, সো পানি বেশিক্ষণ এখানে কিন্তু ওয়েট করবে না। আপনার যে রিচটা থাকবে এদিকে, এই যে এখানে যে রিচটা থাকবে আমাদের, সেই রিচ দিয়ে পানিটা ইজিলি দ্রুত গড়িয়ে পড়ে যাবে। তো এইখানেই হচ্ছে গিয়ে আমাদের জাজমেন্টের বিষয়, যে আমি আসলে কোন টাইপটা নিব, সেটার বেনিফিট কি, আমার লসটা কি হইতে পারে। ইন্ডাস্ট্রিয়াল এরকম বিভিন্ন ট্রাস্ট থেকে বা ট্রাস্টের যত রকমের আমাদের যেই রুফ ট্রাস্টের যত রকমের প্রকার আছে, সেখান থেকে যে কোনো একটা আপনি চুজ করেন, চেষ্টা করবেন যখন চুজ করবেন, চুজ করার পর আপনার যেই ইন্ডিভিজুয়াল যে মেম্বার লেন্থ গুলো সেটা যাতে 4 ফিট থেকে 8 ফিট বা 10 ফিটের মধ্যে রাখার চেষ্টা করেন। সেটা রাখতে গিয়ে আপনার কয়টা মেম্বার লাগতেছে, কয়টা কম হবে বা কয়টা বেশি হবে, সেটা হিসাব করে একটা জিওমেট্রিক শেপ আপনি আগে দাঁড়া করান, এবং সেই জিওমেট্রিক শেপের এগেইনস্টে আপনার যে নেসেসারি যে ডাইমেনশন গুলো, নেসেসারি ডাইমেনশন বলতে এই যে এখানে যেটা আমরা দেখালাম, যে আপনার টপ কর্ডের লেংথ কত হচ্ছে, বটম কর্ডের লেংথ কত হচ্ছে, ইন্ডিভিজুয়াল ভার্টিক্যাল মেম্বারের লেংথ কত হচ্ছে, সেগুলো আপনি সব তৈরি করেন আগে। ওয়ান্স আপনার এটা তৈরি হবে, এরপর আপনি অ্যানালাইসিসের পার্টে আস্তে আস্তে যাবেন, যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি ফার্স্ট চিন্তা করবেন যে আপনি কোন রুফ ম্যাটেরিয়ালটা নেবেন, সেই রুফ ম্যাটেরিয়ালটা নিয়ে তারপর আপনার হচ্ছে কি আস্তে আস্তে ওই যে পার্লিং ডিজাইনে আসবেন। তাহলে পার্লিং ডিজাইনে গেলে আপনি দেখেন, আপনাকে তো লেকচার শিট দিয়ে দেওয়া হয়েছে, লেকচার শিটে আপনি দেখেন যে আচ্ছা পার্লিং ডিজাইন করতে গেলে আমাদেরকে কি কি লোড ধরতে হয়, ওই লোডগুলোর কোনটা দেয়া আছে কোনটা দেয়া নাই, যেটা দেয়া নাই সেটা আমি কোথায় পাবো,
না পেলে আমি স্যারকে জিজ্ঞেস করবো, স্যার এই লোডগুলোকে আমি ধরবো কিনা, বা ধরলে আমি কোথা থেকে এটার আইডিয়াটা পেতে পারি। সেগুলোই আমি আপনাদেরকে এই ক্লাসগুলোতে, ডিসকাশন ক্লাসে আমি বলবো। বা যদি ছোট্ট একটা কোশ্চেন হয়ে থাকে, সে আপনি হচ্ছেন গিয়ে পার্লিন ডিজাইনের ক্ষেত্রে আপনি আপনার পার্লিনের যেই সেলফ ওয়েট ধরতে চাচ্ছেন, সেই সেলফ ওয়েটটা কত ধরা উচিত আপনি বুঝতে পারতেছেন না। আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে আমি এটা 1.5 পিএসএফ ধরবো, আপনি ধরলেন, ধরে আপনি ডিজাইন করলেন, সবকিছু করলেন, করে আপনি হচ্ছেন গিয়ে শুরু করতে পারেন। বা ইভেন আপনি যখন মেম্বার ডিজাইন করতে গেলেন, করতে গিয়ে দেখলেন যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে তো থিওরি ক্লাসে বা সেশনাল ক্লাসে লেকচার স্যার দিয়েছিল যখন, তখন স্যার বলেছিল যে 60 পাউন্ড পার ফিট আমার হরাইজন্টাল ট্রাসের যে সেলফ সেটা ধরতে। এখন এখানে কি ধরবো, আমি আপনাদেরকে যে একটা ফর্মুলা দিয়ে দিয়েছি সেটা অনুযায়ী আপনি অ্যামেন্ডমেন্ট করে বা কিছুটা মডিফাই করে আপনি বললেন যে আমি 80 পাউন্ড পার ফিট ধরবো। আপনি আমাকে চিন্তা করলেন আচ্ছা আমি স্যারের সাথে কনসাল্ট করে নিই যে স্যার 80 পাউন্ড পার ফিট হলে হবে কিনা। আপনি আমাকে একটা ছোট মেইল করলেন, বা ক্লাসে আপনারা একটা কমেন্টসের ঘরে অ্যানাউন্সমেন্টের ঘরে আপনি লিখলেন স্যার আমার হচ্ছে গিয়ে ডিজাইন প্যারামিটারস গুলো আমি 80 পাউন্ড পার ফিট করে করতে চাচ্ছি, আপনার কাছে কি মনে হয়? আমি আমার যতটুকু নলেজ আছে সেটা ধরে বলতে পারি যে যদি মনে হয় যে হ্যাঁ এটা হইতে পারে, এটা সাফিসিয়েন্ট, কারণ আমিও তো জানি না যে আপনার ডিজাইন প্যারামিটারে ডিজাইন করতে গেলে কি হবে। আমি হয়তো আপনাকে বললাম যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, তুমি আগাতে পারো। বা আমার কাছে যেমন মনে হলো যে না এটা মনে হয় খুব কম হয়ে যাবে, পরে দিয়ে তোমার হয়তো বা পুরো মেম্বার ডিজাইন আবার রিভাইজ করতে হইতে পারে, সো বেটার তুমি আরেকটু বাড়িয়ে ধরো। এরকম ভাবে আমি একটা সাজেশন দিতে পারি। তো ওইটাই হচ্ছে বিইং এ প্রজেক্ট ডাইরেক্টর, আমি আপনাকে সেভাবে একটা গাইডলাইন দিব বা সাজেস্ট করব, সেটার উপর বেস করে আপনি আবার আগাবেন। এইভাবে আপনাদেরকে প্রজেক্টটা শুরু করতে হবে। এজন্য যদি আপনার বসে থাকেন কোনো লাভ নাই, বসে থাকলে কিচ্ছু হবে না, জাস্ট সিম্পলি আপনার কাজ জমতে থাকবে, ইয়ে হতে থাকবে। একটা সময় এসে দেখবেন যে আপনি আপনার ফ্রেন্ডের কাছে যে সাজেশন যাবেন, আপনার ফ্রেন্ড আপনাকে কোনো সাজেশন দিতে পারবে না, কারণ কি আপনার ভ্যারিয়েশন ক্যালকুলেশন এবং ডিজাইন এর সাথে আপনার ফ্রেন্ডের অনেক অনেক তফাৎ, কারণ প্রত্যেকের স্প্যান লেংথ ডিফারেন্ট। সিম্পল এই যে জিনিসটা আমি আপনাকে দেখালাম যে এই মেম্বার এই একই ডিজাইন দেখা গেল যে রাহাত নিল, রাহাতের মেম্বার বটম কর্ডের মেম্বার লেংথ আসতেছে কত 2.81। এটাই যদি আবার মিম নিতে যায়, মিমের মেম্বার লেংথ চলে আসবে ডাবল 5 পয়েন্ট সামথিং। রাহাত ডিজাইন করা শুরু করলো, করতে 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 গিয়ে দেখতেছে কি যে তার যেই মেম্বারের যে মেম্বার রিকোয়ারমেন্টে তার হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাঙ্গেল সেকশন L2/2/1/8 এইটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার আরো ছোট মেম্বার দিলেও চলে, কিন্তু এআইএসসি তে এত ছোট মেম্বার দিয়ে তো মানে এর চেয়ে তো ছোট মেম্বার তো নাই এআইএসসি গাইডলাইন অনুযায়ী, তো তাকে এটা তৈরি করতে হবে। তো নিজে থেকে যদি কোনো কিছু বিল্ড আপ করতে চাই তাহলে কিন্তু কস্ট অনেক বেড়ে যাবে। এখন রাহাত তো পড়লো ঝামেলাতে যে আমি কি করলাম এটা, ওয়ারাস মিম দেখা যাবে যে না সে সুন্দর মতো এআইএসসির যেই সেকশন গুলো আছে সেখান থেকে দেখা গেল যে সে 5/5/2 এই সেকশন দিয়ে সে সুন্দর মতো ডিজাইন করতে পারতেছে। এখন রাহাতের ডিজাইনে গিয়ে দেখা গেল যে রাহাত যেহেতু ওই ছোট মেম্বারও তার রিকোয়ার্ড স্ট্রেংথ হয়তো বা সে 0.5 কেএসআই, আর মেম্বার যেটা সবচেয়ে ছোট সেটা নিতে পারে 2.25 কেএসআই। তার মানে কি যেটা দরকার তার থেকে প্রায় 5 গুণ বেশি নিতে পারে। তার মানে সে যে যখন মেম্বার ডিজাইনটা দিছে সেই ডিজাইনটার মধ্যেই তার হচ্ছে গিয়ে তার মানে কি তার তো ইকোনমিক হইল না, তার দরকার ছিল মাত্র 5 কেএসআই 0.5 কেএসআই এর মেম্বার যেটা নিতে পারে। এখন সে শুরুর দিকে এত বেশি মেম্বার ডিজাইন করছে, করতে গিয়ে দেখা গেছে যে তার সবচেয়ে ছোট মেম্বারও হচ্ছে না, তার থেকেও আরো ছোট দরকার হয়, কিন্তু সে যেহেতু পারতেছে না সে চিন্তা করলো না আমি এআইএসসি এর যে কোড আছে সেই কোড অনুযায়ী যেটা সবচেয়ে ছোট মেম্বার সেটাই দিলাম, কিন্তু আমার স্ট্রেংথ অনেক বেশি নিতে পারছে। তার মানে কি তার সেফটি অনেক বেশি, কিন্তু ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে তার কিছুটা সে মার খেয়ে গেল। তাহলে তার উচিত ছিল কি, তার উচিত ছিল বেসিক্যালি এই সেকশনটা না নিয়ে সে যদি এইরকম একটা সেকশন নিত, বা সে হয়তো বা 2টা না 3টা হয়তো বা যদি সে প্যানেল নিত তাহলে তার ইন্ডিভিজুয়াল মেম্বারের লেংথ গুলো একটু বাড়তো এবং সেটার যে স্ট্রেস ক্যাপাবিলিটি সেটা বাড়তো। এখন এটা কিন্তু ডিজাইন করার আগে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ বোঝা যাবে কখন, যদি আপনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে যখন আপনি এগুলো নিয়ে ডিসকাস করবেন, দ্যাট মিনস আপনারা
আপনাদের মডেলগুলো নিয়ে যখন ক্লাসে আমাদের সাথে ডিসকাস করবেন, আমি তখন হচ্ছে গিয়ে গাইডলাইন বলতে পারি যে না হ্যাঁ আপনার এটা ঠিক আছে, মনে হচ্ছে হবে, আপনি এবার আগান, আপনার জিওমেট্রিক ডিজাইনটা ঠিক আছে। বা আমার কাছে মনে হলো যেমন রাহাতের ক্ষেত্রে, রাহাতের যে ডিজাইনটা সেটা দেখে আমি যেমন সাজেস্ট করলাম যে রাহাত আপনার যে মেম্বারের যে ইন্ডিভিজুয়াল লেন্থ অনেক কম হয়ে গেছে, এত কম লেন্থ নিয়ে আপনি করতে গিয়ে দেখা যাবে যে আপনার সবচেয়ে ছোট মেম্বারের থেকেও ছোট লাগতে পারে। বেটার আপনি কিছু মেম্বারের সংখ্যা কমান, আপনি তাহলে কি হবে মেম্বারগুলোর লেন্থটা বাড়বে এবং তখন আপনার হচ্ছে গিয়ে ডিজাইনটা কিছুটা ইকোনমিক্যাল হবে। বা কারোর ক্ষেত্রে দেখা গেল যে মেম্বারের সংখ্যা কমাতে গিয়ে মেম্বারের লেন্থ এত বেশি ধরে ফেলছে, সেটা তার প্রবলেম হতে পারে। তো তাকে আমি সাজেস্ট করলাম যে না আপনার হচ্ছে গিয়ে মেম্বারের সংখ্যা কমাতে গিয়ে প্রতিটা মেম্বারের লেন্থ অনেক বেশি বেড়ে গেছে, আপনার ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে এটা আবার প্রবলেমেটিক হতে পারে, আপনি মেম্বারের সংখ্যা কিছুটা বাড়ান। এভাবে সাজেশন দিয়ে 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 আমরা ক্লাস করবো, তাতে করে কি হবে যার প্রবলেম সেও শিখবে, আপনারাও বাকিরাও শিখতে পারবে যে আচ্ছা কোন ক্ষেত্রে কি রকমের আমাকে কনসিডারেশনটা করতে হয়। বর্তমান দিনে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে, আগে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ আজ থেকে 20 বছর আগে যদি চিন্তা করেন, আরসিসি তখন ছিল নতুন একটা মেথড, মানুষজন মাত্র ব্রিক স্ট্রাকচার থেকে চেঞ্জ হয়ে আরসিসি স্ট্রাকচারে আসছে। এখন চেঞ্জগুলো কিন্তু অনেক ফাস্ট, এখন মানুষজন কিন্তু স্টিল স্ট্রাকচারের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বা ইভেন শপিং সেন্টার থেকে শুরু করে আদার্স বিভিন্ন জায়গাতে কিন্তু স্টিলের স্ট্রাকচার ইউজ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো যত এটা আপনারা শিখবেন, প্র্যাকটিস করবেন, ভবিষ্যতে জব সেক্টরে আপনাদেরই লাভ। আপনি আপনার জবে আমি যেমন আগে আপনাদেরকে তো বলেছি যে স্টিল স্ট্রাকচার এই 4 বছর আপনাদের কিন্তু একটাই মাত্র কোর্স, আরসিসি স্ট্রাকচারের কোর্স আপনারা অনেক পাবেন, C315 আছে, তারপর আপনি যখন 4th ইয়ার উঠবেন C410, ঠিক আছে, তারপরে 415 না 417 একটা আছে প্রি স্ট্রেসড কনক্রিট, ঠিক আছে, তো সেটাও কনক্রিট স্ট্রাকচারের একটা কোর্স, কিন্তু স্টিল স্ট্রাকচারের কোর্স কিন্তু আর পাবেন না। তো এই প্রজেক্টটা যদি আপনি ঠিকমতো করতে পারেন, আপনি অ্যাটলিস্ট ওরকম যদি কোনো জব ফার্ম যদি থাকে, আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমাদেরকে এরকম একটা স্টিল স্ট্রাকচার কোর্সে আমাকে একদম ফুল রুফ ট্রাস ডিজাইন আমাকে করতে হয়েছে, যেখানে আমি নিজে একটা ট্রাসের ডিজাইন প্রপোজ করেছি, সেটা অ্যানালাইসিস করেছি, লোড ক্যালকুলেশন করেছি, বিএনবিসি কোড অনুযায়ী বা এআইসি কোড অনুযায়ী একদম প্রতিটা পার্ট বাই পার্ট আমি করেছি। আপনার ইন্টারভিউয়ার যে নিবে সে তখন একটু ইন্টারেস্ট হলো, আচ্ছা কি করছেন শুনি তো, আপনার পুরোটা করছেন মানে আপনার টিচার নিশ্চয় পুরোটা দিয়ে দিয়েছে, আপনি বলেন যে না স্যার আমার টিচার আমাকে দেয় না, টিচার আমাকে এরকম ভাবে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়েছিল কি যে আমাকে একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার হাউসের জন্য একটা ট্রাস ডিজাইন করতে হবে, কিন্তু ট্রাসের কোনো ডিজাইন দিয়ে দেয় নাই, কোনো কিছু দিয়ে দেয় নাই, লোড টোড কিছু দেয় নাই আমাদেরকে, সবকিছু আমাকে ইন্ডিভিজুয়ালি নিয়ে নিয়ে করতে হয়েছে। আপনার ইন্টারভিউর সময় বললো যে আচ্ছা এটাকে আপনারা কি গ্রুপে করছেন নাকি একা করছেন, না স্যার আমি একা করেছি, প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রিপোর্ট সাবমিট করতে হয়েছিল আমাদেরকে। এইভাবে ইন্টারভিউয়ের সময় মানুষ যারা ইন্টারভিউ নেয় তাদের দৃষ্টি আকর্ষণ করে, একটা কোন বিষয়টাতে তার দৃষ্টি আকর্ষণ হবে সেটা আপনি থেকে আগে থেকে বলতে পারবেন না, বাট এইভাবেই হচ্ছে গিয়ে। তো আপনি জানেন না যে আপনি কোথায় জব করবেন বা কি করবেন, কিন্তু যেহেতু এই কোর্সটা আপনি করতেছেন, আপনার এই কোর্সে কোনো এক্সামও হচ্ছে না, শুধুমাত্র এই একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট কাজে আপনাদের পুরো 33% মার্কস ক্যারি করতেছে। সো ইট ইজ বেটার, যে কষ্ট হবে আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি তো আর এমন না যে আপনাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না বা কোনো গাইডও করবো না, আমি তো আপনাদেরকে বলেছি যে আমি আপনাদেরকে গাইড করব, আপনারা আগাতে গেলে অবশ্যই আপনাদের কষ্ট হবে, কিন্তু শিখবেন আপনারা এট দ্য সেম টাইম আমিও আপনাদেরকে গাইড করবো, যেখানে যেখানে আটকে যাবেন সেখানে সেখানে আমি আপনাদেরকে হেল্প করবো। কিন্তু যদি একেবারেই যদি শুরু না করেন, যেমন আপনাদের প্রজেক্টের যেই ডেডলাইন, সাবমিশন ডেডলাইন কবে বলেছিলাম, মে মাসের 4 তারিখ, আজকে অলরেডি এপ্রিল মাসের কত 5 তারিখ, তার মানে আপনার হাতে 29 দিন আর সময় আছে। এখনো যদি আপনারা যদি শুরু না করেন তাহলে আপনারা কিভাবে শেষ করবেন বলেন? আর আপনাদের তো এমন না যে শুধুমাত্র এই একটা কোর্স আছে, অন্যান্য কোর্স আছে, স্বাভাবিকভাবে সেসব কোর্সের একটা প্রেশার থাকবে। আবার আমার একার কোর্সেরই দেখা যাবে যে আমি যখন অলরেডি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট 1 দিয়েছিলাম, যখন আবার থিওরি পার্টে যখন আবার হচ্ছে গিয়ে মোটামুটি একটা সাফিসিয়েন্ট পার্ট কভার করব, আমি কিন্তু আবার অ্যাসাইনমেন্ট 2 দিয়ে দিব, তখন কিন্তু আমি কিন্তু আবার কনসিডার করব না যে আপনাদের হচ্ছে গিয়ে সেশনালের আমি হচ্ছে গিয়ে রিপোর্ট দিয়ে রাখছি মে মাসের 4 তারিখে।
কেন? কারণ তখন আমি এটাই বলবো আপনাদেরকে, স্বাভাবিক যে আমি আপনাদেরকে এই অ্যাসাইনমেন্ট তো দিয়ে রাখছিলাম 1.5 মাস আগে। আপনি প্রথম 2 সপ্তাহ বসেছিলেন, সেটা তো আমার দোষ না। আমি তো আপনাকে বলি না বসে থাকতে। আমি তো আপনাদেরকে প্রতিদিন টাইম টু টাইম কিন্তু আপনাদেরকে কিন্তু তাড়া দিয়ে গেছি যে আপনারা শুরু করেন শুরু করেন শুরু করেন। আপনি আপনার কাজ যদি জমিয়ে রাখেন যে না আমি লাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহে করব, সেটা জন্য কে দায়ী? আপনি নাকি আমি? এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আপনাদেরকে কিন্তু আগানো উচিত, আদারওয়াইজ আপনাদের কি দেবে। এই কোর্সে আমি যেটা আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা হচ্ছেন একটা লাকিয়েস্ট ব্যাচ যারা কিনা এই যে এক্সাম যেহেতু নাই, আপনাদের এক্সামের কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। উইদাউট এক্সাম আপনারা হচ্ছেন যে ভালো একটা গ্রেড তুলতে পারবেন যদি আপনারা একটু কষ্ট করেন। আপনাদের পরিশ্রম বেশি হবে, কিন্তু এট দ্য সেম টাইম আবার ওই যে এক্সাম যেহেতু নাই, অন্যান্য মানে এই একই কোর্স এর আগের বার যখন আমি লাস্ট টাইম যখন নিয়েছিলাম তখন তো তাদেরকে তো এই সেশনালের এক্সাম দিতে হয়েছে, এবং সেশনাল এক্সামে কিন্তু ভালো কঠিন কোশ্চেনই কিন্তু করা হতো। তাদের সাথে একটু যোগাযোগ করে দেখেন, বিভিন্ন সেকশন দিয়ে বলা হতো যে এটা কতটুকু লোড নিতে পারবে বা লোড নিতে পারবে কিনা, বা বিভিন্ন এরকম প্র্যাকটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করে পরীক্ষা হলে দেওয়া হতো। আপনাদের তো সেটা নাই। আপনাদের ক্রিটিক্যালিটি বলতে একটাই যে আপনি আপনার যে প্রজেক্ট সেটাতে আপনি কিভাবে ক্যালকুলেশনটা করবেন, কি আসবে, আপনার লোড দেখা যাবে যে একরকম আসছে, আপনার ফ্রেন্ডের লোড আরেক রকম আসছে, ঠিক আছে? এইরকম ডিফারেন্স গুলো কিন্তু সেইটাকে কিন্তু আমি কিন্তু আপনাকে হেল্প করতেছি। আমি বারবার বলছি যে আপনাদের ক্লাসে যেই 2.5-3 ঘন্টা আমি থাকবো, আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি সবার যদি কারো যদি কোশ্চেন থাকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন শুনে শুনে আমি সেটা ক্লাসে সলিউশন সবার সাথে ডিসকাস করবো। কিন্তু আপনারা যদি না আগান তাহলে তো আমি কি নিয়ে ডিসকাস করব? আপনারা যদি আমাকে যদি প্রবলেম না বলেন আমি কি কোন সলিউশন দিব? প্রবলেম না আসলে তো কোনো সলিউশন হতো নাই। যেমন আজকে ফরচুনেটলি রাহাত তার একটা মডেল ছিল, সেই মডেলের উপর বেস করে আমি হচ্ছে গিয়ে কিছুটা ডিসকাস করলাম যে আচ্ছা যদি এখানে যদি মেম্বারের সংখ্যা যদি বাড়ে তাহলে মেম্বারের লেংথ কমে যাচ্ছে, রাদার দরকারটা কি আমি মেম্বারের লেংথটা একটু কমাই, তাহলে আমার লেংথটা বাড়বে, মেম্বারের সংখ্যা কমলো, অ্যানালাইসিসও বাড়লো। এই যে একটা সাজেশন দিলাম, রাহাত যদি মনে করে যে না এটা তার জন্য উপকারী, তাহলে সেইটার উপর বেস করে তার জিওমেট্রিক মডেলের ডিজাইনটা চেঞ্জ করবে, তাহলে পরে গিয়ে তার উপকার হবে। তাহলে এই যে একটা জিনিস আসলো, কিভাবে আসলো? অনলি যে সে এটাকে আগে মডেল করেছে বা ডিজাইন সে একটা প্রপোজ করছে। সে যদি এটা প্রপোজই না করতো আমি কি নিয়ে আজকে ডিসকাস করতাম? না আমি ডিসকাস করতে পারতাম, না আপনারাও কিছু শিখতে পারতেন। এখন আপনি যদি মনে করেন যে না থাক আমি করব না, বাদ বাকি সবাই করবে, যেটা আমাদের বাঙালিদের সবচেয়ে কমন নেচার, যে যখন একটা কিছু বলা হয় তখন সবাই চিন্তা করে আচ্ছা ঠিক আছে আমি না করি, বাদ বাকি ক্লাসে যে 29 জন আছে তারা করবে। এখন সবাই যদি এই কথাই চিন্তা করে যে আমি করব না, বাদ বাকি 29 জন করবে, আলটিমেটলি কেউই করবে না। আলটিমেটলি কোনো প্রবলেমও আসবে না, ক্লাসে কোনো কিছু ডিসকাসও হবে না, আপনি কোনো কিছু শিখবেনও না। লাস্ট মোমেন্টে এসে যখন আপনি করতে যাবেন, আপনার ফ্রেন্ড হয়তো বা এক ধাক্কাতেই সে করে ফেলতে পারবে। সে ফর এক্সাম্পল দেখা গেল যে সাকিব করতেছে, সাকিবের হচ্ছে এক ধাক্কাতে সব ডিজাইন প্রবলেম সব সলিউশন হয়ে গেল। সাকিবের দেখা গেল যে জানিও সাকিবের মতো করে আগাচ্ছে, একই রকমের ডিজাইন নিয়ে, ওর হচ্ছে গিয়ে লেংথটা ভ্যারি করবে, ক্যালকুলেশন ঠিকই থাকুক, ক্যালকুলেশন সেও জানে যাচ্ছে ঠিক আছে, ক্যালকুলেশন তো মানে জাস্ট রেজাল্ট গুলো চেঞ্জ হবে কিন্তু মেম্বার আমার চেঞ্জ হবে, সমস্যা নাই, কিন্তু আমি একই ডিজাইনে আগে ওর সাথে বসে বসে করতে গিয়ে দেখা গেল ও যেই মেম্বারটা চুজ করতেছে সেই মেম্বারও স্যাটিসফাই হয় না, না মিনিমাম মেম্বারে স্যাটিসফাই হয়, না ম্যাক্সিমাম মেম্বারে স্যাটিসফাই হয়। কেন? কারণ ওর জিওমেট্রিক ডিজাইন যদিও সাকিবের একই সমান, কিন্তু ওই যে স্প্যান লেংথ তারপর রাইজ এগুলার কারণে ওর আর ওটা স্যাটিসফাই হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? ওকে আবার হয় ওইটা ওইভাবে আগাইতে হবে বা ছেড়ে দিতে হবে ওইখানে, যদি কষ্ট করতে না চায়। অ্যাজ এ রেজাল্ট ওর হচ্ছে গিয়ে প্রজেক্টের মার্ক 33% এর মধ্যে যে কি আসবে সেটা একমাত্র আল্লাহই জানে। অথবা ও যদি মনে করে যে না আমার পাইতে হবে 33% মার্কস, তাহলে পুরোটা আবার শুরু থেকে রিভাইজ করে আসতে হবে। দ্যাট মিন্স আবার নতুন করে জিওমেট্রিক ডিজাইন শুরু করে আবার শুরু করতে হবে। কেন? কারণ সে তো কখনো এই জিনিসটা চিন্তাই করে না যে আমার কি হতে পারে। যেহেতু সে নিজে নিজে চিন্তা করে না, সে জাস্ট ব্লাইন্ডলি সাকিবকে ফলো করছে। সাকিব ঠিকই এক পারে পার হয়ে গেছে, কিন্তু সে গেল আটকে। এখন কে আটকে যাবেন, কোন ক্ষেত্রে আটকাবেন, সেটা আগে থেকেই বলা যায় না, আনলেস আপনি
কাজ শুরু না করেন। আর আপনি যদি একদম লাস্ট মোমেন্টের জন্য যদি সবকিছু ফেলে রাখেন, তো আটকে গেলে আপনার হাতে সেই সময়টাও নাই যে আপনি হচ্ছেন গিয়ে সেটাকে রিভাইজ করে কমপ্লিট করতে পারবেন। কারণ টাইমের ক্ষেত্রে আপনারা খুব ভালো মতো জানেন আমি একদম মারাত্মক স্ট্রিক্ট। টাইমে আমি আপনাদেরকে 1 সেকেন্ডও ছাড় দিব না। তো তখন দেখা গেল যে আপনার পুরোটা রিভাইজ করতে হচ্ছে। আপনি বললেন যে স্যার আমার পুরোটা রিভাইজ করতে হচ্ছে, এই সমস্যা সেই সমস্যা, যত সমস্যাই থাক, লেট মানে লেট। স্যার বলেন নিখিল। স্যার আমাদের যে উইন লোডের ক্যালকুলেশন স্যার বিএনবিসি থেকে স্যার সেইটা, আর মেম্বার গুলো তো স্যার আমরা এআইএসসি থেকে ডিজাইন করছি স্যার, দুটো কনফ্লিক্ট করবে না স্যার? না, কনফ্লিক্ট করবে না, কারণ আমাদের দেশে আমাদের দেশে যে বাতাসটা আপনার আসতেছে এবং বাতাসের যে ফোর্স, স্বাভাবিকভাবে ইউএসএ তে তো আর একই বাতাসের ফোর্স থাকবে না। বা আমাদের দেশেই যদি চিন্তা করেন, ঢাকাতে যেই ফোর্সে বাতাস যায়, বাগেরহাট খুলনাতে তো একই ফোর্সে বাতাস যায় না, তাই না? ফর্মুলাতে আমরা যেটা করতেছি, উইন্ড লোড যখন আপনি ক্যালকুলেশন করছেন, যে ফর্মুলাটা আপনি ইউজ করতেছেন, সেই ফর্মুলাটা নেওয়া হয়েছে এআইএসসি বিভিন্ন কোডের সাথে সিমিলারিটিস রেখে। যে এআইএসসি তে আমরা এই কোড যেটা ফর্মুলাটা নিচ্ছি সেটার সাথে ম্যাচ করেই এই কোডগুলো নেওয়া হয়েছে। কিন্তু লোকাল প্যারামিটারস যেমন সয়েল কন্ডিশন কিরকম হবে, বা আমাদের যেই বিভিন্ন যে ফ্যাক্টর গুলো, যেমন প্রেসার কোএফিসিয়েন্ট ফ্যাক্টর পিজেড বা কিউজেড বা উইন্ড ফোর্স, এগুলো তো এক এক জায়গায় এক এক রকম হবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। বলেন আর কি বিষয় থাকতে পারে যেটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করতে পারি? হ্যাঁ, মমিন হোসেন বলেন। স্যার স্যার লেন্থ গুলো যদি সমান না হয় মানে কখনো? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন, যে আমার এই যে বটম কর্ড বা টপ কর্ড এগুলো যদি সব ক্ষেত্রে সমান না হয়, সমান না হলেও সমস্যা নাই। আপনার সমান না হলে তখন যেটা হবে যে আপনি যখন মেম্বারগুলো ডিজাইন করবেন, তখন আপনাকে যেই মেম্বারটা ডিজাইন করবেন সেই মেম্বারের ইন্ডিভিজুয়াল লেংথ ক্যালকুলেট করতে হবে। স্যার আমি আমারটা একটু যদি দেখাতাম, আমি যেটা সিলেক্ট করেছি। হ্যাঁ, অবভিয়াসলি, শিওর। নিচের ছবিটা, রাইট? জি স্যার। ওকে, হ্যাঁ, আপনি এটা এভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি তাহলে ওইভাবে আপনার যে টপ কর্ডের যেই প্রতিটা মেম্বারের লেংথ, বটম কর্ডের প্রতিটা মেম্বারের লেংথ, সেগুলো আপনি হচ্ছেন গিয়ে সাজেস্ট করবেন। যদি আপনার পক্ষে যদি ইকুয়াল রাখা সম্ভব হয় তাহলে বেটার। সেই ক্ষেত্রে আপনার কিছুটা ক্যালকুলেশনের যেই সময় আপনার কিছুটা বেনিফিট হবে। আর যদি দেখেন যে না আপনি ইকুয়াল রাখতে পারতেছেন না, ইকুয়াল রাখতে গিয়ে আপনার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে মেম্বার গুলো পারপেন্ডিকুলারলি হচ্ছে না, সে ভার্টিক্যাল মেম্বার পারপেন্ডিকুলার হচ্ছে না, বা ডায়াগোনাল মেম্বারে কোনো একটা সমস্যা হচ্ছে, এটা ক্রিটিক্যাল হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি মেম্বারের যে লেংথ সেটা লেংথ ভ্যারি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন আবার তখন ওই যে মেম্বারের যখন ক্যালকুলেশন গুলো করবেন ডিজাইনে, তখন একটু জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কোন মেম্বারটা নিচ্ছেন, সেই মেম্বারের ইন্ডিভিজুয়াল লেংথ কত, সেই লেংথটুকু নিয়ে আপনি ডিজাইন করবেন। জি স্যার। স্যার আর এটা কি ট্রাস? এটাও কাইন্ড অফ এ প্র্যাক টু ট্রাস। আপনি যখন মেম্বারের ট্রাস্ট যখন সাজেস্ট করবেন, আপনাকে নাম লিখতে হবে এমন কোনো দরকার নেই যে আমি একটা প্র্যাক ট্রাস্ট সাজেস্ট করতেছি বা ওয়ারেন ট্রাস্ট সাজেস্ট করতেছি, এরকম কোনো কিছু বলতে হবে না। আপনি জাস্ট বলেন যে বিং এ ডিজাইন ইঞ্জিনিয়ার আই এম সাজেস্টিং দ্য ফলোইং রুফ ট্রাস। সেখানে আপনি জাস্ট এই ট্রাসের ফিগারটা ড্র করে আপনি হচ্ছে নেসেসারি যে ডাইমেনশন গুলো সেটা দিবেন, যে ট্রাসের আপনার এই যে ডাইমেনশন গুলো এরকম হবে, এভাবে। তো আপনার যে স্প্যান লেংথ আছে, রাইজ বা পিচ রেশিও যেটা আপনি সাজেস্ট করতেছেন, সেটার উপর বেস করে আপনি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন বা লেংথ গুলো দেখবেন যে কতটুকু আছে। চেষ্টা করবেন যে মেম্বার গুলো, ঠিক আছে, বিশেষ করে
টপ কর্ড এবং বটম কর্ডের যে লেংথ, সেই লেংথ গুলো থেকে লেংথ গুলো যাতে মিনিমাম 4 ফিট থেকে ম্যাক্সিমাম 10 ফিট পর্যন্ত রেঞ্জের মধ্যে যাতে থাকে। ডায়াগোনাল আর ভার্টিক্যাল এটা তো ভ্যারি করবে, এক একটা ডায়াগোনাল এক এক রকমের লেংথ থাকবে, এক একটা ভার্টিক্যাল এক এক রকমের লেংথ থাকবে। টপ আর বটম কর্ড যাতে লেংথের যেই রেঞ্জটা, সেই রেঞ্জটা যাতে 4 ফিট মিনিমাম থেকে ম্যাক্সিমাম 10 ফিটের মধ্যে যাতে রাখতে পারে, এটা চেষ্টা করবেন। এটা একটা জাস্ট থাম্ব রুল হিসেবে বা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে মনে করেন যে আমি আপনাদেরকে জানাচ্ছি। জি স্যার। সিমিলার আর কারো কোনো কোশ্চেন? বাকিরা যারা আছেন তাদেরকেও আমি বারবার করে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের এই জিওমেট্রিক ডিজাইন গুলো পড়েন, পড়ে আস্তে আস্তে ক্যালকুলেশন শুরু করেন। আদারওয়াইজ দুইটা প্রবলেম, এক আপনার তো কাজ আটকে থাকবে, সেকেন্ড নেক্সট ক্লাসও দেখা যাবে যে এরকম ডিসকাশন ক্লাস যদি আমি নেই, ডিসকাস করার কোনো ম্যাটারই নাই, কারণ আপনাদের কাছে কোনো প্রবলেমও নাই, আমারও ক্লাস নেওয়ার কোনো কিছু। আমি হয়তো বা 10-15 মিনিট আপনাদের সাথে গল্প করলাম, হাল হকিকত জিজ্ঞেস করলাম, কার কি অবস্থা, শরীর ভালো কিনা, ঠিক আছে, বাসায় কি রান্না বান্না হয়েছে, কি খাইছেন, মজা হয়েছে কিনা, এইসব গল্প করে তারপর আমি বের হয়ে যেতে হবে। কারণ এছাড়া আমি কি করব? 3 ঘন্টা ক্লাসে বসে থেকে আপনাদের যদি কোনো প্রবলেমই না থাকে, কারণ লেকচার তো মোটামুটি আমার দেওয়ার প্রায় শেষ, যেটা আমি বললাম। এখন ডিসকাশন ক্লাসে আপনারা প্রবলেম নিয়ে আসবেন, আমি সেটা আপনাদেরকে গাইডলাইন দিব বা সলিউশন করব। আর কারো কোনো বিষয় আছে ডিসকাস করার মতো? স্যার আমি কি স্যার সেলফ ওয়েট স্যার এগুলো ধরে নেবো স্যার নিজের মতো করে স্যার? যদি স্যার আমি সেলফ ওয়েট 70 পাউন্ড ধরে নেই স্যার, এরকম কিছু ধরে নিলে কি হবে স্যার? ক্লাসের যে সেলফ ওয়েট, জি স্যার। হ্যাঁ আপনি ধরতে পারেন, অবশ্যই আপনি আপনার নিজের মতো করে ধরে নেবেন। এখন নিজের মতো করে ধরে নেওয়ার ক্ষেত্রে ওই যে আপনাদেরকে একটা যেমন এম্পিরিক্যাল বা একটা থাম্ব রুলের মতো আমি আপনাদেরকে দিয়েছি, আপনি চাইলে সেই থাম্ব রুলের মধ্যে কিছু লিমিটেশনস ছিল, তো সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনার কোনো একটা প্যারামিটার চেঞ্জ হবে, প্রপোর্শনেটলি আপনাকে আপনার ওই সেলফ ওয়েটটাও কম বেশি বাড়াতে বা কমাতে হবে। তা আপনি ওইটা একটা গাইডলাইন হিসেবে ইউজ করতে পারেন যে আচ্ছা ওই ফর্মুলাতে সে আমাকে স্প্যান লেংথ বা বে ডিসটেন্স কি বলেছিল, আমার এখানে স্প্যান লেংথ বা বে ডিসটেন্স কি সেটা আছে নাকি তার থেকে কম বা বেশি আছে। যদি কম হয় তাহলে ওই প্রপোর্শনেটলি আমার হচ্ছে গিয়ে মেম্বারের যেই আমি যে ট্রাফিক সেলফ ওয়েট দেবো সেটা কম বা বেশি হবে, ধরে আমি একটা গাইডলাইন নিয়ে আগালাম। আর আপনি মনে করেন যে না আমি এমনিতেই আমার জাস্ট মনে হচ্ছে যে আমি বেশি ধরে নিয়ে আগাবো 70 পাউন্ড, সেটাও আপনি করতে পারেন। প্রথমে রাফ করার জন্য যদি স্যার শুধু মানে ধরে নিয়ে আগাই, পরে তো স্যার বুঝতে পারবো না স্যার আমারটা ঠিক আছে কিনা ভুল আছে। এটা যেমন আপনি যখন ফাইনালি মেম্বার ডিজাইন শেষ করবেন, প্রতিটা মেম্বার আপনার ডিজাইন করা হয়ে গেল, প্রতিটা মেম্বারের লেংথ আপনি জানেন, তাহলে সেটার উপর বেস করে আপনি হচ্ছে গিয়ে ওয়েট চেক করবেন যে আপনার টোটাল যে ট্রাস্টটা সেটার ওয়েট কত আসলো, এবং সেটা কি আপনার ওই যে ট্রাস্টের যে আপনি ইনিশিয়াল যে অ্যাসাম্পশন করছেন সেটার সাথে কি ঠিক আছে কিনা। পার্লিন সেফার যেগুলো আছে পার্লিন, তারপরে স্যাগরড, সিজিআই, এগুলো স্যার আমি ধরে নেবো নাকি স্যার এগুলো স্যার ইয়ে করতে হবে? পার্লিনের ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ধরে নিতে হবে। সিজিআই শীট প্রুফিং এটা তো আপনাকে আর্কিটেকচার তো দিয়ে দিচ্ছে, আর্কিটেকচার তো আপনাকে 3টা সিজিআই শীট প্রুফিং এর ম্যাটেরিয়াল বলে দিল, সেখান থেকে আপনাকে নিতে হবে না। যেটা আপনার প্রজেক্টের ডেসক্রিপশনের মধ্যে দেয়া নাই সেই জিনিসটা আপনাকে ধরে নিতে হবে। যেমন পার্লিনের সেলফ এটা আপনি ধরে নিলেন সে আমি 1.75 পিএসআই ধরবো, বা কেউ বললো যে না আমি 2 পিএসআই ধরবো, এটা আপনি নিজে ধরে নেবেন। তারপর স্যাগ রড ব্রেসিং এটা আপনি আপনার নিজের মতো করে ধরে নেবেন না যে আমি 1 পিএসআই ধরে নিব স্যাগ রড এবং ব্রেসিং এর এটা আপনি ধরে নেবেন, যেহেতু এটা আপনার প্রজেক্টে বলা নাই। যে জিনিসটা প্রজেক্টের ডেসক্রিপশনে বলা আছে সেটা তো আপনি কোনো ব্যত্যয় ঘটাতে পারবেন না, সেটা সেখান থেকে আপনাকে নিতে হবে।
ইউনিট হয়তো আপনি কনভার্সন করে নিতে পারেন, যেমন আপনাদেরকে প্রজেক্টে যে ইউনিটগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এসআই ইউনিট, যেটা আমাদের বাংলাদেশে বিএনবিসি কোডে ইউজ করা হয়। বাট ক্যালকুলেশন আমি আপনাদেরকে যখন দেখিয়েছিলাম তখন সব দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে এফপিএস ইউনিট, ঠিক আছে? এখন আপনি চাইলে এফপিএস ইউনিটও ক্যালকুলেট করতে পারেন, আপনি চাইলে এসআই ইউনিটও করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। আপনি যদি এসআই ইউনিটে করেন তাহলে তার কোনো সমস্যা নেই, যেটা আছে সেভাবেই আগাবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ইউনিটগুলোকে পাউন্ড ফিটে কনভার্ট করে নিব, তাহলে আপনি শুরুর দিকে একটু কনভার্ট করে নেবেন। যেমন আপনার যে সিটিএ শীট রুফিংটা আছে, সেই রুফিং এর যেই লোডগুলো বলা আছে সেটা দেয়া আছে আপনার কিলোনিউটন পার মিটার স্কয়ারে। তাহলে এটাকে টিএসএফ বা কেএসএফ এ যদি কনভার্ট করতে হয়, সেই কনভার্সন ফ্যাক্টর ইউজ করে আপনি চেঞ্জ করে নিতে। স্যার আমি বে ডিস্টেন্সটা বুঝি না স্যার, বে ডিস্টেন্সটা কি স্যার? বে ডিসটেন্স বুঝেন নাই নাকি প্রজেক্টে বুঝেন নাই, কোনটা? স্যার প্রজেক্টে বুঝি নাই স্যার। বে ডিসটেন্সটা কি আগে সেটা বলেন আমাকে। ক্লাস পড়ানো শেষ, এখন যদি বলেন যে বে ডিসটেন্স বুঝেন না তাহলে তো বিশাল সমস্যা। বে ডিসটেন্সটা কি ছিল আগে সেটা বলেন দেখি। দুইটা ফ্রেমের ডিসটেন্স আর কি স্যার। দুইটা ফ্রেমের ডিসটেন্স, দ্যাট মিন্স একটা ট্রাস থেকে পরবর্তী ট্রাসের যে ডিসটেন্স সেটা, তাই না? জি স্যার। এখন আপনি আপনার প্রজেক্টটা দেখেন তো, যে প্রজেক্টে একটা ট্রাস থেকে পরবর্তী ট্রাসের ডিসটেন্স কতটুকু হবে সেটা কি বলা আছে কিনা? আপনার প্রজেক্ট ডেসক্রিপশনের যে সেকেন্ড প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের থার্ড লাইনে বলা আছে যে রুফ অফ দ্য ওয়্যার হাউস will be of steel roof truss placed on the RCC columns. RCC কলামের উপরে আপনার স্টিলের ট্রাস বসানো থাকবে এবং এই RCC কলামগুলো কতটুকু ডিসটেন্সে বসবে সেটা কি বলা আছে? সেকেন্ড লাইনে বলা আছে যে center to center spacing distance of the RCC truss will be 8 meter. তার মানে কি আপনার যে রুফ ট্রাস, একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের ডিসটেন্স কত হবে? 8 মিটার। 8 মিটার। এটাই হচ্ছে আপনার সেই বে ডিসটেন্স। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রবলেম, কোশ্চেন? আমি তো স্যার এ থাকি যে কোনো স্যার। স্যার ম্যাটেরিয়াল সিলেক্ট করার ক্ষেত্রে মানে কি করব? এটার কাজ কি এখন নাকি এটা পরবর্তীতে? ম্যাটেরিয়াল সিলেকশন বলতে কোনটা? যে স্যার ওই যে প্রজেক্টে দেওয়া আছে না যে ইউনিট ওয়েট এবং ইউনিট প্রাইস, এটা আপনার শুরু হবে যখন আপনি পার্লিং ডিজাইন যখন করতে যাবেন, তখন তো আপনাকে রুফ ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে। তখন আপনি বলতে পারেন যে আমি এই কনসিডারেশনের উপর বেস করে আমি এই রুফিং ম্যাটেরিয়ালটা ইউজ করব। বুঝে গিয়েছেন? স্যার বুঝি নাই, মানে কিসের উপর বেস করে এটা সিলেক্ট করব? আপনাকে প্রজেক্টে বলা হয়েছে যে মেম্বার মানে আপনি যে ট্রাস ডিজাইন করবেন সেটা এমন ভাবে করবেন যাতে কস্ট এফেক্টিভ হয়, আবার যাতে আমার সেফটিটা যাতে ইনশিওর হয়। এখন আপনাকে তিন টাইপের ম্যাটেরিয়াল দিয়েছে আর্কিটেকচার সে বলেছে যে এই তিন টাইপের থেকে যে কোনো একটা টাইপ রুফ ম্যাটেরিয়াল চুজ করুন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে লোড যত, ইউনিট ওয়েট যত কমতেছে, প্রাইস তত বাড়তেছে। এখন
এই বিপরীতমুখী সিচুয়েশনে আপনি কোন ম্যাটেরিয়ালটা চুজ করবেন এটা আপনি একটা ডিসিশন নেবেন যে আচ্ছা আমি ওয়েট কম নিতে চাই, প্রাইস একটু বেশি হলে হোক কিন্তু ওয়েট কম নিব, তাহলে কি হবে রুফিং ম্যাটেরিয়ালের যদি ওয়েট যদি আমি কম নেই তাহলে আমার ট্রাসের উপরে ডেড লোড কম আসবে, ট্রাসের যে মেম্বার ডিজাইন করব সেখানে আমার ডেড লোড কম আসবে, মেম্বার ইকোনমিক হবে। দ্যাট ইজ ওয়াই আমি সবচেয়ে কম ইউনিট ওয়েটের মেম্বারটা নিই। এভাবে আপনি একটা জাস্টিফিকেশন দিয়ে আপনি এটা নিন। আবার কেউ মনে করলো যে না আমি 1 মিলিমিটার থিক স্টিল গ্যালভানাইজড করুগেটেড শীট যেটা সেটা আমি নিব, যেটার ইউনিট ওয়েট হচ্ছে মিডিয়াম 0.12 কিলোনিউটন পার মিটার স্কয়ার এবং এইটার প্রাইসও হচ্ছে কি মাঝামাঝি আছে। সে এটা নিল এবং সে দেখা গেল যে একটা রিজন দিতে পারে যে আমি এরকম একটা মাঝামাঝি আমাকে যে তিনটা রুটিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে তার মধ্যে আমি মিডিয়াম যে হাইট সেটা নিচ্ছি, প্রাইসও মিডিয়াম আছে এবং সেটার উপরে বেস করে আমার মেম্বার হাইটও একটা মিডিয়াম থাকে, তো দুই দিকে ভারসাম্য থাকতে পারে। আবার কেউ একজন চিন্তা করলো যে না আমি 6 mm থিক অ্যাসবেস্টস সিমেন্ট করুগেটেড শীট যেটা আছে যেটার ইউনিট ওয়েট একটু বেশি 0.134 কিলোনিউটন পার মিটার স্কয়ার কিন্তু পার স্কয়ার মিটারে ইউনিট প্রাইস 790 টাকা, অনেক কম। সে বলতে পারে যে আমি রুটিন ম্যাটেরিয়ালটা একটু বেশি নিচ্ছি যেটা হয়তো বা আমার মেম্বারের যে ওয়েট থাকবে সেই ওয়েটের সাথে কভার আপ হয়ে যাবে, কিন্তু প্রাইস যখন এই ম্যাটেরিয়াল কিনতে হবে সেটাতে আমার খরচ কম পড়বে। এইভাবে আপনি আপনার যেটা খুশি আপনি নিতে পারেন, কিন্তু কোনটা নিচ্ছেন সেটার একটা প্রপার জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে যে আমি এই কারণে এই মেম্বারটা চুজ করে দেন ওটার উপর বেসিসে আপনাকে একটা আপনি ক্যালকুলেশন শুরু করবেন। জি স্যার। ফার্দার আর কার কোন কোশ্চেন? নো স্যার। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করব, ঠিক আছে? যদি ডিসকাশন কোনো বিষয় না থাকে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্লিজ দ্রুত শুরু করেন, কারণ সামনে দেখা যাবে যে আপনাদের টাইমও আস্তে আস্তে কমতে থাকবে, আপনাদের অন্যান্য কোর্সে প্রেসার বাড়বে, সামনে রমজান মাস আসতেছে, আবার এখন হচ্ছে গরমের সময় রমজান মাসে রোজা রেখে দেখা যাবে যে একটা ইয়ে থাকবে, তো অনেক রকমের কিন্তু সাইড ফ্যাক্টর আছে, ঠিক আছে? শুধু বসে থাকলে আপনার জাস্ট টাইম মানে আইডিয়ালি পাস হতে থাকবে, অযথাই টাইম যেতে থাকবে, শেষে দিয়ে আপনি সহজে একটা যে ভালো গ্রেড আপনি অ্যাচিভ করতে সুযোগ ছিল সেটা আপনি হাতছাড়া করবেন, ঠিক আছে? তো ইট ইজ বেটার যে আপনি টাইমটাকে ওয়েস্ট না করে ইউটিলাইজ করেন, কষ্ট করেন, প্রথমবারে এক ধাক্কাতেই একটা সুন্দর ভালো ওয়ে আছে, টাইম আছে, সুযোগ আছে, একটা ভালো গ্রেড নিয়ে যাবেন। আর এটা যদি ইউটিলাইজ না করতে পারেন, একটা খারাপ গ্রেড আপনি পেলেন, তারপর আপনি আবার চিন্তা করবেন যে না আমি আবার কোর্সটা রিটেক করব। এই কোর্স রিটেক করা মানে তো অনেকগুলো, তো আপনার টাইমও এখান থেকে নষ্ট হচ্ছে, আপনার মানিও নষ্ট হচ্ছে, আপনি পাস করতেও আপনার সময় বেশি লেগে যাচ্ছে, দরকারটা কি? বরঞ্চ আমি যেই কোর্সটা যখন নিচ্ছি সেই কোর্সে একটু যে সময়টা আমার দেওয়া দরকার সেটা আমি একটু ফ্রুটফুলি ইউটিলাইজ করি, দিয়ে আমি আমার একটা ভালো গ্রেড নিয়ে আগাই। ওকে দেন, কারোর অ্যাটেন্ডেন্স দেয়া কি বাকি আছে? জি স্যার। Yes, sir. রুকসানা জাহান। ইমরান হোসেন। আচ্ছা, ইমরান হোসেন প্রেজেন্ট আছেন, রুকসানা জাহানও প্রেজেন্ট আছেন, আর থেকে অ্যাবসেন্ট নাই। আচ্ছা, মোটামুটি তাহলে সবাই প্রেজেন্ট আছেন। ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায় থাকবে। নেক্সট ক্লাসও কিন্তু আমি ডিসকাশন ক্লাসই নিব, সো আমি